নমস্কার, আমি সুমন। আচ্ছা, পৃথিবীর সবথেকে জটিল বস্তু বোধহয় মানুষের মন, তাই না? কার কোন কথায় যে কি মানে বার করে ঠিক বোঝা যায় না। জঙ্গলে মানুষ যখন বুঝেছিল একা থাকা সম্ভব না, তখন তারা সমাজ বেঁধেছিল। কিন্তু সমাজে এসে যে তাদের খুব একটা সুবিধা হয়েছে এমন তো মনে হয় না। আপনাদের কি মত? চলুন না, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গায়ে হলুদ গল্পটা শুনতে শুনতে একসাথে উত্তরটা খুঁজি। শ্রাবণ মাসের দিন, বর্ষার বিরাম নাই। এই বৃষ্টি আসছে, এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। খেতে আউশ ধানের গোছা কালো হয়ে উঠেছে। ধানের শীষ দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেতেই। উটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখল, চারিদিক মেঘে মেঘাচ্ছন্ন। হয়তোবা একটু পরেই টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু করে দেবে। তার মনে আজ একটা অদ্ভুত ধরনের অনুভূতি। সেটাকে আনন্দও বলা যেতে পারে, ছদ্মবেশী বিষাদও বলা যায়। কি যে সেটা ঠিক করে না যায় বোঝা, না যায় বোঝানো। আজ তার বিয়ের গায়ে হলুদের দিন। এমন একটা দিন তার এই ক্ষুদ্র 12 বছরের জীবনে এই প্রথম। সকালে উঠতেই জ্যাঠাইমা বলেছেন, অপুটি, জলে ভিজে ভিজে কোথাও যাসনি মা? আর মোটে 3টে দিন ঠাকুর ঠাকুর ভালোই ভালোই কেটে গেলেই বাঁচি। আজ কি বার? মঙ্গলবার। শনিবার বুঝি বিয়ের দিন? পুঁটির মন সত্যিই কেমন হয়। আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল। বিয়ে তো বেশি দূরে নয়, এই গ্রামের মধ্যেই, এমনকি একই পাড়াতেই। একঘর ব্রাহ্মণ আজ বছরখানেক হলো অন্য জায়গা থেকে উঠে এসেছেন এখানে। দুখানা বড় বড় মেটে ঘর বেঁধেছেন, একখানা রান্নাঘর। এতদিন ধরে সে সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতেই কুল পাড়তে গিয়েছে, সত্যনারায়ণের সিন্নি আনতে গিয়েছে। যখন পাড়ার প্রান্তের ঘন জঙ্গল কেটে সেই ভদ্রলোক বাড়ি তৈরি করলেন ঘাটে যাওয়ার পথের একেবারে ডান ধারে, তখন সে কতবার ভেবেছে এই ঘন জঙ্গলের মধ্যে বাড়ি করে বাস করবার কার না জানি মাথা ব্যথা পড়ল। কে জানতো সেই বাড়িটাই আজ এখনো 1 বছরও পড়েনি তার শ্বশুর বাড়ি হবে। কত দূর আশ্চর্যের কথা, কত দূর বিস্ময়ের কথা, ভাবলে অবাক হয়ে যেতে হয়। অথচ তার এই ক্ষুদ্র জীবনে এমন এক মহাশ্চর্য ব্যাপার সম্ভব হলো। যখনই সেই কথাটা ভাবে তখনই সে শুদ্ধ, তার মন শুদ্ধ যেন দূরে কোথায় চলে যায়। ওই ভদ্রলোকের একটি মাত্র ছেলে, নাম সুবোধ। তার সঙ্গেই তার বিয়ের সম্বন্ধ হয়েছে। সুবোধকে এই সম্বন্ধের আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে সে দেখেছে। বেশ ফর্সা, লম্বা মতো মুখ। এবার ম্যাট্রিক দিয়েছে, এখনো পরীক্ষার ফল বার হয়নি। আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ পুঁটি ততটা পছন্দ করতো না। তার দাদার সঙ্গে যতবারই এসেছে তাদের বাড়িতে, পুঁটি ভাবতো, দেখো না কেমন ঘোড়ার মতো মুখ। কিন্তু আজকাল আর সুবোধের মুখ ঘোড়ার মতো তো মনে হয়ই না, বরং মনে হয় বেশ চমৎকার মুখ। গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ, অমন রং, অমন মুখের গড়ন কার আছে? রায়দের বাড়ির পাঁচি সেদিন বলেছিল তাকে, হ্যাঁ রে, তুই যে বড় ঘোড়া মুখ বলতিস, তোর অদৃষ্টে শেষকালে কিনা সেই ঘোড়া মুখই জুটল। পুঁটি মারতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু। পুঁটির বাবা গোলার দৌড়ে দাঁড়িয়ে ধান পাড়াবার ব্যবস্থা করছে। তার বাবা বেশ চাষিবাসী গেরস্থ। পুঁটিদের বাড়িতে 4-4টি বড় ধানের আউড়ি আছে, গোলা আছে একটা। আউড়ি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোট, 3-4 বিষ ধান ধরে, আর গোলায় ধরে 1 পটি, অর্থাৎ 16 বিষ ধান। তাদেরও ধান আছে গোলা ভর্তি, সবকটি আউড়ি ভর্তি। কলকাতায় চাকরি করে নইপাড়ার হরি কাকা, তিনি মাঝে গাঁয়ে এসেছিলেন। পুঁটির বাবাকে বললেন, আর কি মশাই, এ বাজারে আপনি রাজা, গোলা ভর্তি ধান রেখেছেন, আপনার মোহরা নেয় কে? কলকাতায় কিউতে দাঁড়িয়ে 1 সের চাল নিতে হচ্ছে, আর আপনি
পুঁটি জিজ্ঞাসা করেছিল, কিসে দাঁড়িয়ে চাল দিতে হচ্ছে বাবা? বলছিল হরি কাকা। কে জানে কিসে দাঁড়িয়ে, তুই নিজের কাজ কর, আমি নিজের কাজ করি, মিটে গেল। তুমি জানো না বুঝি ও কথাটার মানে বাবা? না জেনেও তো পায়ের উপর পা দিয়ে এ বাজারে চালিয়ে দিলাম মা। কলকাতার মুখ না দেখেও তো বেশ চলে যাচ্ছে। কলকাতায় নাকি মানুষ এক সেরে চালের জন্য 4 ঘন্টা কোথায় নাকি দাঁড়িয়ে থাকে, কিন্তু যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থা এত ভালো নয়। সুবোধ যদি পাশ করে তবে হরিকাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে তাকে তার অফিসে চাকরি করে দেবেন। তাহলে তাকেও কি কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে? আর সেই কিসে যেন দাঁড়িয়ে রোজ 1 সের চাল এনে রাঁধতে হবে। সে যে বড় কষ্টের কাজ। তবে মানে সুবোধ যদি সঙ্গে থাকে, সে বোধহয় সব রকমই কষ্ট করতে প্রস্তুত আছে। তাদের ধানের গোলা থেকে ধান পাড়া হচ্ছে, খাপড়া পোতা থেকে সীতানাথগুলো আড়তদার এসেছেন, ধান কিনে নিয়ে যাবে। বিয়ের খরচপত্র ধান বেচেই করতে হবে কি না? ওর জ্যাঠাইমা বললেন, অপুটি আজ কোথাও বেরিও না, যেন নাপিত আসবে ও বাড়ি থেকে হলুদ নিয়ে, সেই হলুদ গায়ে দিয়ে তোমায় নাইতে হবে। এমন সময় সাধন জেলে এসে ভিজতে ভিজতে উঠানে দাঁড়ালো, হাত জড়ো করে মাথা নিচু করে প্রণাম করে বলল, পাত প্রণাম কর্তা। তার বাবা বললে, ও বাবা সাধন, তোমাকে ডেকেছি যে একবার, আমার যে কিছু মাছের দরকার এই শনিবারে। কি জানি কেন পুঁটির বুকটা দুলে উঠল। এই শনিবারে? এই শনিবারেই তাহলে সত্যি তার? সাধন বললে, এগে মাছের বড্ড গোলমাল যাচ্ছে, গাঙে কি আর মাছ আছে? ডুমুর বাউরের মাছ সব কলকাতায় চলে যাচ্ছে, 82 টাকা দর, অমন দর বাপের জন্মে কোনো কালে শুনিনি রায়মশাই। 1 সের 1.5 সের পোনা স্টক পড়তে পারছে না। মর গাঙে বাদাল দিয়ে এলাম, একদিন কেবল 11.5 সের গজার মাছ। পুঁটির বাবা বিস্ময়ের সুরে বললেন, 11.5 সের গজার? এমন কথা তো কখনো শুনিনি। হরিপদ গজার মশাই, মাছের এমন দর, গজার মাছই বিক্রি হলো 10 আনা সের। পুঁটি আর সেখানে দাঁড়ালো না, মাকে এমন আজগুবি খবরটা দিতে ছুটল বাড়ির মধ্যে। বৃষ্টি একটু থেমেছে, একটু কোথাও বেরোতে পারলে ভালো হতো। তার জীবনে এমন একটা আশ্চর্য ব্যাপার হতে চলেছে, এই কথাটা কারো সঙ্গে আনন্দ করেও বলা চলে না। বেহায়া বলবে, নিন্দে করবে। কেবল বলা চলে তার সমবয়সী পেঁচি আর খেন্তি জেলেনির মেয়ে টুনির কাছে। অথচ একটা আশ্চর্য ব্যাপার, তার চেয়ে অন্তত 7 বছরের বড় লতিদির এখনো বিয়ে হয়নি। অথচ লতিদিকে লোকে বলে সুন্দরী। লতিদির বাপের অবস্থা ভালো, লতিদি লেখাপড়াও জানে, ভালো গান করে। ওর বাবা যখন কলকাতায় চাকরি করত তখন লতিদি স্কুলে পড়তো সেখানে। কত বই সে বসে বসে পড়ে দুপুরবেলা। পুঁটি ওদের বাড়িতে যায় যখনই, তখনই দেখে লতিদি বই মুখে বসে আছে। পুঁটি ভালো পড়াশোনা জানে না, বইয়ের নাম পড়তে পারে না। লতিদি একটু ঠ্যাকারে, সে পড়াশোনা জানে না বলে বুঝি আর মানুষ না। তাকে বলে, তুই বই টই নাড়িস নে পুঁটি, কি বুঝিস তুই বইয়ের আস্বাদ? পুঁটি হয়তো বলে, এটা কি বই বলো না লতিদি। যা যা, আর বইয়ের খোঁজে দরকার নেই। শরৎ চাটুর্যের নাম শুনেছিস? কোত্থেকে শুনবি, তোরা তো শুধু জানিস ঢেকিতে পাট দিয়ে কি করে চিড়ে করতে হয়, তাই করগে যা। এদিকে কেন আবার? আজ তার লতিদিকে বলতে ইচ্ছা হচ্ছে, কই লতিদি, তুমি তো এত বই পড়ে বসে আছো, এত সব নাম জানো, কই তোমার তো আজও বিয়ে হলো না। আমার জীবনে এত বড় আশ্চর্য কাণ্ডটা তো টুক করে ঘটে গেল। ধানের নিন্দে করো, বাবার গোলায় ধান ছিল বলেই তো আজ। কই তোমাদের তো তারপর ম্যাট্রিক পাশ করা বর। এ গায়ে পাশ করা ছেলে আছে মাত্র একটি, মুখুজ্জেদের জীবনদা। সে নাকি 2টো পাস, কোথায় চাকরি করছে যেন, ওই ওদিকে কোথায়। যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে মুখ্য নয়,
পাশের খবর বেরোতে দেরি নেই। বাবা বলেছেন সুবোধ নিশ্চয়ই পাশ করবে। হে ভগবান, তাই করো, যেন সে পাশ করে। সত্যনারায়ণের সিন্নি দেবে সে শ্বশুর বাড়ি গিয়ে। নাপিত এসে বলে গেল, মা ঠাকরুন, ও বাড়ি থেকে দেখে এলাম, গায়ে হলুদের লগ্ন বেলা 10টার পর। আপনাদের যা দিতে হবে তা আগে আগেই দিয়ে দেবেন। গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে। কি রকম জিনিসপত্র না জানি আসে। মুটির মনটা চঞ্চল হয়ে উঠল। একখানা লাল কাপড় নিশ্চয়ই তারা দেবে। মুটির মোটে 3খানা শাড়ি, আর একখানা ডুরে শাড়ি আছে মায়ের বাক্সে তোলা। এবার তার অনেক কাপড় হবে, গহনাও হবে। 5 ভরি সোনা দেওয়ার কথাবার্তা হয়েছে। এতদিন 2টো দুল ছাড়া অন্য কোনো গহনা তার অঙ্গে ওঠেনি। অথচ ওই কুমারী মেয়ে লতিদির 6 গাছা চুড়ি 2 হাতে, গলায় লকেট ঝোলানো সোনার হার, কানপাশা, হাতে আংটি, আরো কত আছে। ও থাকতো শহরে, সেখানের মেয়েদের চালচলন আলাদা। এসব পাড়া গায়ে কুমারী মেয়েরা কাঁচের চুড়ি ছাড়া আর কিছু গহনা পরে। আর অত পয়সাও তার বাপের নেই। গোলায় 2টো ধান আছে মাত্র, নগদ পয়সা কোথায়? যা কিছু করতে হয় সে তো ওই ধান বেচে। ভীষণ বৃষ্টি এসেছে, সঙ্গে সঙ্গে সামান্য ঝড়ও। রান্নাঘরের ছাঁচতলায় দাঁড়িয়ে বকনা বাছুরটা ভিজছে। কচু পাতার উপর জল জমে আবার গড়িয়ে গড়িয়ে পড়ছে। তাদের কিষান বিরুচামুচি বলছে, ও দিদি ঠাকরুন, তা একটু তামাক দাও মোরে। বিয়ে বাড়ি যে মনেই হচ্ছে না। 2-10 ছিলিন তামাক পড়বে, তবে তো বুঝবো যে লগন চা লেগেছে। পুঁটি তাকে ধমক দিয়ে বললে, যা, তোকে আর বক্তৃতা দিতে হবে না। আমি তামাক কোথায় পাবো? কাকিমার কাছে গিয়ে চাইগে যা। একটু বেলা হয়েছে, বাড়িতে অনেক লোক এসেছে বিয়ে বাড়ির জন্য। বিয়ে বাড়ির মতো দেখাচ্ছে বটে। কামার পুকুরের কাকিমা, 5 ঘরার মাসিমা তাদের ছেলেমেয়ে নিয়ে এসেছে। আজ বেলা 11টার সময় আরও একদল আসবে। স্টেশনে গাড়ি গিয়েছে। মেয়েরা সবাই দল বেঁধে নদীতে নাইতে গেল। কামার পুকুরের কাকিমা যাওয়ার সময় তাকে বলে গেল, বানুর যে বাড়ি পিড়ে চিত্তির করতে দেয়া হয়েছে, দেখে আসিস মুটি সে দোকানা হয়েছে কিনা। কাকিমার এটা অন্যায় কথা, তার বুঝি লজ্জা করে না? সে নিজে তার বিয়ের পিড়ি নিজে চাইতে যাবে? এত বেহায়া সে এখনো হয়নি। তার বাবা চণ্ডী মণ্ডপ থেকে হেঁকে বললেন, অপুটি, হাতায় করে একটু আগুন নিয়ে এসো মা। চণ্ডী মণ্ডপের দৌড় পর্যন্ত গিয়ে ও শুনল ওর বাবা আর একজন অজ্ঞাত লোকের মধ্যে কথাবার্তা হচ্ছে। তাহলে পালকির বন্দোবস্ত দেখতে হয়। আগে পালকি কোথায় মিলবে? ঘোর ডুবুরের কাহার বংশ নির্বংশ, পালকি বইবার মানুষ সেদিকে নেই। তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসো বনগা থেকে। এই জল কাদায় 10 টাকা দিলেও আসবে না, আসবার রাস্তা কই? ওরা বিদেশি লোক, বর আসবার ব্যবস্থা আমাদেরই করে দিতে হবে, বুঝলে না? আমরাই পাচ্ছি নি, ওরা কোথায় কি পাবে? হিম হয়ে বসে থাকবে না, যা হয় হিললে একটা লাগিয়ে দাও। আচ্ছা বাপু, বলদের গাড়ি করে বর আনলে কেমন হয়? আরে না না, সে বড় খারাপ দেখাবে। না না, শুনেছি ওরা ইংরাজি বাজনা আনছে। বলদের গাড়ির পিছনে ইংরাজি বাজনা বাজিয়ে বর আসলে তাতে লোক হাসবে। কেন বাপু, তাতে কি? বলদের গাড়িতে কি আর লোকের বর আসে না? একেবারে আপনাদের বাড়ির পিছনে এসে থামবে, সেই তো ভালো। না না, বলদের গাড়িতে বর যাবে না কেন? কিন্তু সে কি আর ভদ্রলোকের বর যায়? তাছাড়া পিছনের পথ আইবুড়ো পথ, ও পথ দিয়ে বর আসবে না। সামনের তেঁতুলতলার রাস্তা দিয়ে বর আনতে হবে। তুমি আজই যাও, দেখো ষষ্ঠীতলার সেখানে কয়েক ঘর কাহার আছে শুনেছি, সেখান থেকেই পালকি আনাতে হবে। সে যে এখান থেকে 3-3.5 ক্রোশের পথ বাপু। পুঁটি আর সেখানে দাঁড়ালো না। সুবোধ বর্ষে যে আসবে বলদের গাড়িতে, সে বড় মজা হবে তখন, ধুত্রর মালা গলায় দিয়ে। দৃশ্যটা মনে মনে কল্পনা করে নিয়ে হাসতে হাসতে পুটির দম বন্ধ। ও তিনু, শোন শোন, একটা কথা আছে, মজার কথা। তিনু 4 বছরের খুড়তুতো ভাই, উঠোন দিয়ে যাচ্ছিল। সে মুখ উঁচু করে ওর দিকে তাকিয়ে চেয়ে বলল, কি লে দিদি?
জানিস আমাদের বাড়িতে বর আসবে। বল। হ্যাঁ রে, ধুত্রোর মালা পরে বলদের গাড়ি চেপে ইংরেজি বাজনা বাজিয়ে। তিনু না বুঝেই হাসল। এই সময় ওদের জ্যাঠাইমা বাড়ির ছেলে মেয়েদের ডাক দিলেন, ওরে সবাই এসে কাঁঠাল খেয়ে যা। হিমু, পান্তা ভাত কে কে খাবে ডেকে নিয়ে আয়। এক হাঁড়ি পান্তা রয়েছে, সেগুলো কাঁঠাল দিয়ে ওঠাতে হবে তো। ভাত ফেলতে পারবো না বাপু এই যুদ্ধের বাজারে। পান্তা ভাত ও কাঁঠাল পুটির অতি প্রিয় খাদ্য, কিন্তু আজ এখন তার খাবার নাম করার জো নেই। খিদেও পেয়েছিল, ইচ্ছে করলে সে কলসি থেকে কাঁঠালের বিচি ভাজা আর মুড়ি লুকিয়ে নিয়ে খেতে পারত, কিন্তু সে ইচ্ছা তার নেই। তাতে ভগবান রাগ করবেন। আজকের দিনে সে ভগবানকে রাগাবে না। বেলা বাড়ল, ও বাড়িতে শাঁখ ও উলুর শব্দ শোনা গেল। অবশ্যই খুব কাছে নয় পুঁটির ভাবি শ্বশুর বাড়ি, তাহলেও শাঁখের শব্দ না আসার মতো দূরেও নয়। ওর খুড়তুতো বোন শ্যামা বললে, ওই শোন দিদি, দাদাবাবুর গায়ে হলুদ হচ্ছে। পুঁটি ধমক দিয়ে বললে, চুপ, মেরে ফেলে দেব দাদাবাবুকে। বারে, হয়েছেই তো, আর তো দুদিন দেরি। না তা হোক, আগে থেকে বলতে নেই। জ্যাঠাইমা তো বলছে। কি বলছে? বলছে আমাদের জামাইয়ের গায়ে হলুদ হচ্ছে, সেখান থেকে তত্ত্ব নিয়ে নাপিত এবারে এসে পৌঁছে যাবে। তা বলুক গে, আমাদের বলতে নেই। আচ্ছা দিদি, দাদাবাবু সুবোধবাবু পাশ করেছে? খবর এখনো বের হয়নি। আমি ওপাড়ার রাধিদের বাড়ি গিয়েছিলাম একটু আগে। রাধির দাদা পাশ করেছে। কাল বিকেলে কলকাতা থেকে ওর কাকা খবর দিয়েছে। তোর দাদাবাবুর মানে তোর ওই কেশববাবুর ছেলের খবর কে পাঠাবে কলকাতা থেকে? ওদের তো কেউ নেই কলকাতায়। একটু পরে ওদের বাড়িতেও শাঁখ ঘন্টা বেজে উঠল, উলু পড়ল। নাপিত তত্ত্ব নিয়ে আসছে তেঁতুলতলার পথে, বাড়ি থেকে দেখা দিয়েছে। পুঁটির বুক আনন্দে দুলে উঠল। জ্যাঠাইমা বলেছিলেন আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে না হতে পারে, কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে নাকি বিয়ে আর ফেরে না। তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটেই গেল। কেউ আর বাধা দিতে পারবে না। পাড়া গায়ে কত রকমের ভাঙচি দেয় লোকে, তার বিয়েতেও ভাঙচি দিয়েছিল। বলেছিল মেয়ের রং কালো, মুখ চোখ ভালো না, লেখাপড়া জানে না, আরো কত কি। কিন্তু সুবোধ, এমা, না না না, ছিছি, ও নাম করতে নেই, নাম হিসাবে মনে ভাবতে নেই। তারপর অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল। শাঁখের ডাক, উলুধ্বনি, মা কাকিমা জ্যাঠাইমা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন। গায়ে হলুদের তত্ত্ব এলো, লাল পাড় শাড়ি, তেল, হলুদ আর একটা বড় মাছ, ও আর এক হাঁড়ি দই। তার সমবয়সী বন্ধু তিনজন খেতে এলো তাদের বাড়ি। তাকে কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে দই দিয়ে মা কাকিমা জ্যাঠাইমা কত আদর করে খাওয়ালেন, কত মিষ্টি কথা বললেন। সোনার পিঁড়িতে সিঁদুর দেয়া হলো, প্রদীপ দেখানো হলো, যাতে শূন্য ধানের গোলা ভাদ্র মাসের আউশ ধানে অন্তত অর্ধেকটা পুড়ে যায়। বাবা বললেন, গোলার ধান খালি হয়ে যেত না, ওই মধ্যে গভর্নমেন্টের কি একটা হাঙ্গাম এলো, গোলায় কেউ ধান মজুত করে রাখতে পারবে না, তাই তো অনেক ধান গ্রামের লোককে কর্জ দিতে হলো। গায়ে হলুদের তত্ত্বে আরো অনেক জিনিস এসেছিল। খাওয়া দাওয়ার পর গাঁয়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলো, তখন সে নিজেও দেখলে। আগে লজ্জায় ওদিকে সে যায়নি। একটা শাড়ি, একটা ব্লাউজ, ছায়া একটা, আলতা, সাবান, আয়না আর গন্ধ তেল, এসব জিনিস তার নিজস্ব, কারো ভাগ নেই তাতে। সে যদি ইচ্ছা করে কাউকে দেয় তবেই সে পাবে, নইলে নিজের বাক্সে রেখে দিতে পারে, কারো কিছু বলবার নেই। সব কাজ মিটতে বেলা 2টো বেজে গেল। পুঁটির মন ছটপট করছিল। ওপাড়ার লতিদি, হিমু, অন্ন, রাধি এরা কেউ আসেনি। এদের গিয়ে একবার দেখা দেওয়া দরকার, যাতে তারা বুঝতে পারে তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যি ঘটে গিয়েছে। আচ্ছা, যখন ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাদের বাড়ির দোরে, তেঁতুলতলার ওই পথ দিয়ে,
বোধনতলার কাছে পালকি নামিয়ে প্রণাম করবে, বাজি পুড়বে, লোকজন হৈ হৈ করবে। উহ, সে সময়ের কথা ভাবা যায় না। দেখে যেন পাড়ার সব ছেলে মেয়ে এসে। সে বেড়াতে বেড়াতে গেল মুখুজ্জে বাড়ি। মুখুজ্জে গিন্নি ওকে দেখে বললে, কিরে পুঁটি, আয় মা আয়, গায়ে হলুদ হয়ে গেল। আহা, এখন ভালোই ভালোই দুহাত এক হয়ে গেলে। বস মা বস। একটু পরে লতিকাও সেখানে এসে হাজির হলো। পুঁটিকে দেখে বললে, অপুটি, আজ তোর গায়ে হলুদ ছিল না, হয়ে গেল? কি তত্ত্ব এলো রে শ্বশুর বাড়ি থেকে? মুখুজ্জে গিন্নি বললেন, বস মা তোরা। লতি, পুঁটির সঙ্গে গল্প কর, একটু চা করে আনি। যাক, ভালোই হলো। আজকাল মেয়ের বিয়ে দেওয়া যে কি কষ্টের, যে দেয় সেই জানে। পাশের বাড়ির জানলা দিয়ে গাঙ্গুলিদের ছোট বউ ডেকে বললে, ওকে, পুঁটি নাকি? তা গায়ে হলুদ হয়ে গেল? তা কই, আমাদের তো একবার বলতেও হয়। এই তো বাড়ির পিছনে বাড়ি। পুঁটি বললে, গেলেন না কেন বৌদি? আমরা তো বারণ করিনি যেতে। শাঁখ যখন বাজলো তখনও যদি যেতেন। লতিকা ভাবল, পুঁটি ছেলে মানুষ, এই উত্তরটা দেওয়া ওর উচিত হলো না। এখানে ও কথা বলা ঠিক হয়নি। কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্য সে বা পুঁটি কেউই প্রস্তুত ছিল না। গাঙ্গুলিদের ছোট বউ মুখ লাল করে উত্তর দিলেন, কি বললে? যত বড় মুখ নয় তত বড় কথা। আমরা কখনো গায়ে হলুদ দেখিনি। শাঁখে ফু পড়লে অমনি কুকুরের মতন ছুটে যাব তোমার বাড়িতে পাটা পাটতে। এত অহংকার ভালো নয় পুটি। তোমার বাপের বড্ড ধানের গোলা হইতে না? অমন বিয়ে আমরা কি আর কখনো দেখেছি জীবনে? ছেলের না আছে চাল, না আছে চুলো, সংসারে মানুষ নেই বলে হাঁড়ি ঠেলতে নিয়ে যাচ্ছে। ছেলের বিদ্যে কত তা তো আর জানতে বাকি নেই। এবার ম্যাট্রিকে তো ফেল করেছে। এখানে লতিকার থাকতে না পেরে বলল, কে বললে ছোট বৌদি? সুবোধবাবুর পাশের খবর তো পাওয়া যায়নি। কেন পাওয়া যাবে না? চিঠি এসেছে ফেল করেছে বলে। ওরা সে চিঠি লুকিয়ে ফেলেছে। বিয়ের আগে খবর জানাজানি হতে দেবে না। উনি হাট থেকে চিঠি আনেন, পোস্ট কার্ডের চিঠি। উনি সন্ধ্যেবেলার পর সুবোধদের বাড়ি গিয়ে দিয়ে এলেন। আমাদের চোখে ধুলো দেওয়া। পুঁটির চোখের সামনে সব অন্ধকার হয়ে বিশ্ব সংসার লেপে পুছে গিয়েছে। মুখরা দর্পিতা ছোট বউয়ের মুখের কাছে সে কি করে দাঁড়াবে? চেঁচামেচি শুনে মুখুজ্জে গিন্নি হাঁ হাঁ করে ছুটে এলেন। লতিকা ওর হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেল। মুখুজ্জে গিন্নি ঘরের মধ্যে এসে চাপা গলায় বললেন, আহা, ছেলে মানুষ, ওর স্বাদ আহ্লাতে তিনটায় এমন করে বিষ ছড়াতে আছে। ছি ছি, দেখ তো মালতী কাণ্ডটা। কাঠের পুতুলের মতো আড়ষ্ট পুঁটির হাত ধরে ততক্ষণে লতিকা বলছে, চল চল পুঁটি, তোকে বাড়ি দিয়ে আসি। ছি ছি, বৌদির কাণ্ডটা। এসব কথা মনে করিস না, মিছে কথা। চল ভাই পুঁটি। লতিকার গলার সুরে ও কথার ভাবে কিন্তু পুঁটির মনে হলো লতিকাও খবরটা জানে। কি জানি, হয়তো গ্রামের সবাই জানে, সেই কেবল জানতো না। পথে পা দিয়ে লজ্জায় অপমানে সে ছেলে মানুষের মতন কেঁদে ফেলে বলল, লতিদি, আমি কি বলেছিলাম ছোট বৌদিকে? খুব খারাপ কথা কিছু? তাহলে প্রমাণ হলো তো পৃথিবীর সব থেকে জটিল বস্তু মানুষের মন, আর সমাজ বড় বালাই। আপনাদের কি মত? একটু কমেন্ট করে লিখে জানান না। আমিও একটু আপনাদের মতামতগুলো শুনি, একটু আলোচনা হোক, সময় খানিকটা কেটে যাক। সেই সুযোগে আমি আর একটা জীবনের কাছাকাছির গল্প নিয়ে ফিরে আসি। আজ এখানেই তাহলে ছুটি নিই। ভালো থাকবেন।